আসসালামু আলাইকুম। হ্যালো সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কথা বলবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 নিয়ে। আমরা অলরেডি অনুশীলনী 1.1 এর সবগুলো অঙ্ক করিয়েছি এবং অনুশীলনী 1.2 এর 11, 12, 13 এবং 14 নম্বর অঙ্কগুলো সম্পন্ন করেছি। আজকে আমি কথা বলবো অনুশীলনী 1.2 এর 15 থেকে অঙ্কগুলো শুরু করব। তো 15 নম্বর অঙ্কে দেখো বলে দিছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে। কি বলছে দেখো, 56,728 জন সৈন্য দেওয়া আছে, 56,728 জন সৈন্য দেওয়া আছে। বলছে এখান থেকে কিছু সৈন্য সরিয়ে রাখলে, কতজন সৈন্য সরিয়ে রাখলে এগুলোকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা যেহেতু বর্গাকারে সাজাবো, তো বর্গাকার বলতে কি বোঝায়, এখানে প্রত্যেকটা সারিতে যতজন করে থাকবে, প্রত্যেকটা কলামে ততজন করে থাকবে, মানে দৈর্ঘ্যে যতজন থাকবে প্রস্থে ততজন থাকবে, তাহলে আমরা বর্গাকারে সাজাতে পারবো। তো বর্গাকার সাজানোর জন্য আমরা যে সংখ্যাটা দেওয়া আছে 56,728, সেই সংখ্যাটা আমরা প্রথমে বর্গমূল বের করে নিব। তো আমরা যে 56,728 এর বর্গমূল বের করি, কিভাবে বর্গমূল বের করতে হয়, ডান পাশ থেকে আমরা জোড়া করব। যেমন 28 এর উপরে আমরা একটা দাগ দিছি, 67 উপরে একটা দাগ দিছি, 5 জোড়া ছাড়া থাকবে। তারপর আমরা ডান পাশে একটা খাড়া দাগ দেব। তারপর এখানে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে বর্গ করলে 5 এর ছোট বা সমান আসে। অর্থাৎ আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে বর্গ করলে কি হবে, 5 এর ছোট বা সমান হবে। আমরা যদি 1 নেই, 1 এর বর্গ হচ্ছে 1, 2 নিলে 2 এর বর্গ হচ্ছে 4, 3 নিলে 3 এর বর্গ হচ্ছে 9। আমরা 3 নিতে পারবো না, 2 নিতে পারবো, তাহলে 2 দোকানে হচ্ছে 4। দেখো 5 থেকে 4 বিয়োগ করলে 1 আসে। 67 থেকে যদি আমরা এই জোড়াটাকে যদি নামাই, 67 আসতেছে। 2 এর দ্বিগুণ হচ্ছে 4, আমরা এখানে 2 এর দ্বিগুণ বসাই দিলাম। তারপর 4 এর পরে এমন একটা অঙ্ক বসাবো যাতে অঙ্কটা বসালে যে সংখ্যাটা তৈরি হবে ওই সংখ্যার সাথে অঙ্কটাকে গুণ করলে 167 থেকে ছোট হতে হবে। ধরো আমরা 4 এর সাথে পরে একটা অঙ্ক নেই, 5 নেই, তাহলে 5 দ্বারা গুণ করলে কত আসে, 5 × 25, হাতে আছে 2, 4 × 20 এবং 2 যোগ করলে হয় 225। দেখো 225 কিন্তু 167 থেকে বড় হয়ে যায়, আমরা নিতে পারবো না। যদি 44 নেই, তাহলে 4 দ্বারা গুণ করব, 4 × 16, 6, হাতে আছে 1, 4 × 16, 1, 17, 176। দেখো এইটাও কিন্তু বড় হয়ে যাইতেছে। তাহলে আমরা যদি 3 নেই, তাহলে 43 গুণ 3, 3 × 3 = 9, 3 × 4 = 12, তাহলে 129 আসতেছে। আমরা যদি 3 নেই, এখানে 3 বসাবো, তাহলে আসতেছে কত, 129। তারপর আমরা বিয়োগ করে দিই, আসো। তো বিয়োগ করলে কত আসে দেখি, 7 আছে উপরে, 9 আছে নিচে, বিয়োগ করলে আসবে হচ্ছে 8, হাতে আছে 1, 2 একে 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 38 বাক্সেস আসতেছে। পরবর্তীতে যে জোড়াটা আছে সেটা হচ্ছে 28, আমরা 28 কে নিচে নিয়ে আসলাম। তারপরে নিয়ম হচ্ছে যে এখানে ভাগফলটা আসবে সে ভাগফলটাকে দ্বিগুণ করে দিতে হবে। 23 আসছে আমাদের কাছে, 23 কে যদি দ্বিগুণ করে দাও কত হবে, 23 এর দ্বিগুণ হচ্ছে 46, এই যে আমরা এখানে 46 বসাই দিলাম। তারপর হচ্ছে 46 এর পরে এমন একটা অঙ্ক বসাতে হবে, একটু আগে যেভাবে আমরা করে আসছি। ধরো আমরা 6 বসাই, তাহলে কত আসে, 6 গুণ 6, এখানে আসবে 6 × 36 এর 6, হাতে আছে 3, 6 × 36 এবং 3 39, হাতে থাকবে 3, 4 × 24, 3 27। অনেক বড় আর একটা সংখ্যা লাগবে আমাদের। যদি আমরা 7 নিই, 467 গুণ 7, 7 × 7 = 49 এর 9, হাতে আছে 4, 6 × 7 = 42 এবং 4 = 46, হাতে থাকবে 4, 4 × 7 = 28, 28 হচ্ছে 32, 3269। আমরা যদি আরেকটু বড় সংখ্যার চেষ্টা করি, 468 গুণ 8, 8 × 8 = 64, 4 হাতে আছে 6, 6 টা 48 এবং 4 হচ্ছে 54, 4 হাতে আছে 5, 4 টা 32, 5 37, 3740। আমরা যদি 8 না নিয়ে 9 নেই, তাহলে কি হয় দেখি। ধরো আমরা 9 নেই, তাহলে 469 গুণ 9, 9 নং 81 এর 1, হাতে আছে 8, 6 নং 54 এবং 8 হচ্ছে 62 2, হাতে আছে 6, 4 নং 36 এবং হচ্ছে 6 42, তাহলে 4221। এটা অনেক বড় হয়ে যাইতেছে, আমরা 8 নিতে পারবো। তাহলে 8 যদি নেই, 3744 আসতেছে, 3744 আসতেছে। তাহলে আমরা বিয়োগ করে দিয়ে আসো। বিয়োগ করলে কত আসে দেখো, 8 থেকে 4 বিয়োগ করো 4 আসবে, 2 থেকে 4 বিয়োগ করো 8 আসবে, হাতে আছে 1, 7 থেকে 8, তাহলে 4 যাচ্ছে না। এই যে আমাদের কাছে 84 কিন্তু এখনো অবশিষ্ট আছে। আমাদের যে সংখ্যাটা ছিল 56,728, সেই সংখ্যাটাকে যখন আমরা বর্গমূল বের করার চেষ্টা করছি, আমাদের 238 এর বর্গমূল নিলে এই জায়গাটা আসতেছে, বাট এখনো কি আছে, আমাদের 84 অবশিষ্ট আছে। তো আমাদেরকে প্রশ্নে বলে দিছে কতজন সৈন্য ছড়িয়ে রাখলে। যেহেতু এই 84 সংখ্যাটার কারণে এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, এই জন্য আমরা কি করব, এই সংখ্যাটা থেকে 44কে সরিয়ে ফেলবো, 44 জনকে সরিয়ে ফেলে আমরা বর্গাকারে সাজাতে পারবো। তো আমরা এখানে বলতে পারি, সুতরাং 84 জন শূন্য সরিয়ে ফেলে, 84 জন সৈন্য সরিয়ে ফেললে
84 জন সৈন্য সরিয়ে ফেললে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে হচ্ছে আমাদের যে 15 নম্বর অঙ্কটা আছে সেখানে হচ্ছে প্রথম যে অংশটা, এই অঙ্কটা হচ্ছে টোটাল দুইটা অংশ আছে দেখতে পাচ্ছি আমরা, মোট দুইটা অংশ আছে। প্রথমটাতে বলেছে যে কতজন সৈন্য সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে, এবং পরের অংশটাতে বলেছে তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে তাহলে হচ্ছে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা হচ্ছে কতজন সরিয়ে রাখলে, অর্থাৎ 84 জন সরিয়ে রাখলে হচ্ছে আমরা সৈন্যদলকে বর্গাকারে সাজাতে পারবো, এটা দেখতে পেয়েছি। যেহেতু 84 জন অবশিষ্ট আছে, তার মানে এটা হচ্ছে এখন কি পূর্ণবর্গের সংখ্যা না, আমাদেরকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, অর্থাৎ 84-র সাথে আমরা কিছু একটা যোগ করব, যোগ করলে হচ্ছে কি হতে হবে, মানে আরেকবার ভাগ যাবে, ভাগ গেলে হচ্ছে ভাগশেষটা শূন্য হবে। তো যদি আমরা আরেকবার ভাগ দিতে পারি তাহলে এটা 8-এর জায়গায় কি হবে, 9 হবে। তার মানে হচ্ছে আমাদের যেহেতু কি সংখ্যা যোগ করলে, মানে কতজন যোগ করলে, ক্ষুদ্রতম একটা সংখ্যা যোগ করলে যোগফলটা অবশ্যই কি হইতে হবে, অবশিষ্ট থাকতে পারবে না, শূন্য হইতে হবে, তাহলেই তো আমরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো আমরা বলতে পারি যেহেতু 84 জন অবশিষ্ট আছে, যেহেতু 56,428 কে বর্গমূল করার ক্ষেত্রে 84 জন অবশিষ্ট আছে, সুতরাং 56,728 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আমরা কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি এক্ষেত্রে, তখন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলটা কি হয়ে যাবে, 238 যোগ 1 হয়ে যাবে, 239 হয়ে যাবে। তার হচ্ছে আমরা বলতে পারি 239 এর বর্গটা একটু বের করে নিই। ধরো 239 এর বর্গ, 239 এর বর্গ বলতে বোঝা যাচ্ছে 239 এর সাথে 239 কে আমরা গুণ করব। তো এটা কত আসে একটু দেখি, 239 গুণ 239, 239 গুণ 239। দেখো 9 নং 81, এক হাতে আছে 8, 3 নং 27, 27 এবং 8 হচ্ছে 35, 5 হাতে আছে 3, 9 দোকানে 18 এবং 3 হচ্ছে 21। এখানে একটা শূন্য বসাবো, 3 নং 27 এর 7 হাতে আছে 2। তারপর আসতেছে 3 নং, এখানে হচ্ছে 3 ত্রিকা 9, তারপর 3 নং 27 হাত হাতে আছে 2, 3 ত্রিকা 9 এবং 2 হচ্ছে 11, হাত আছে 1, 3 দোকানে 6 একে 7। তারপর আমরা দুইটা শূন্য নিব, 2 দ্বারা গুণ করবো, 9 দোকানে 18 হাত আছে 1, 3 দোকানে 6 একে 7, 2 দোকানে 4। যদি যোগ করে দেই 1, 7 5 12, 2 হাত আছে 1, 8 একে 9 10 11, 1 হাত আছে 1, 7 7 14 15 16 1 17, 7 হাত আছে 1, 4 একে 5। দেখো 57,121 আসতেছে। কত আসতেছে যখন আমরা 239 যদি নেই, 238 জনের পরিবর্তে যদি আমরা 239 জন নেই, তখন আসতেছে কত, 57,121। তাহলে আমরা 239 এর বর্গ লিখতে পারবো 57,121। দেখো ছিল 56,728 জন, যদি আমরা হচ্ছে কোনো সংখ্যা যোগ করতে যাই, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে অর্থাৎ কি পরিমাণ যোগ করতে হবে সেটা কিন্তু আমরা সহজে পেয়ে যাব। তা আমরা বলতে পারি যে সুতরাং সৈন্য যোগ করতে হবে, সৈন্য যোগ করতে হবে সৈন্য যোগ করতে হবে 57,121 বিয়োগ হচ্ছে 56,728। তোমরা যদি এটা ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগ করে দেখো কত আসে। আমি হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগটা করে ফেলতেছি। 57,121, 57,121, 57,121 বিয়োগ হবে 56,728, 56,728, এটা আসছে 393। তো দেখো আমরা হচ্ছে বলে দিচ্ছি আমাদেরকে কি পরিমাণ সংখ্যা যোগ আছে। যখন হচ্ছে আমরা 56,728 বর্গ সংখ্যা বের করতে গেছিলাম, বর্গমূল বের করতে গেছিলাম, তখন হচ্ছে 238 পাইছি। যখন 238 বর্গমূল পাইছি তখন 84 জন অবশিষ্ট ছিল। তো বলছে 84-র সাথে কতজন যোগ দিলে হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা যাবে। যেহেতু আমরা 84-র সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, যোগ করলে তখন আর বর্গমূল 238 থাকবে না, এক বেড়ে যাবে, কত হয়ে যাবে, 239 হয়ে যাবে। 239-এর বর্গ আমরা বের করেছি 57,121 জন, অর্থাৎ 239 জন করে প্রতি সারিতে যদি আমরা সৈন্য দাঁড় করাই তখন হচ্ছে 57,121 জন লাগে। কিন্তু আমাদের কাছে কতজন কম আছে, 57,121 বিয়োগ 56,728, এটা আমাদের লাগবে, কিন্তু দেওয়া আছে 56,728 জন। এটা থেকে যদি আমরা বিয়োগ করে দিই 393 আসতেছে, কত আসতেছে, 393 আসতেছে। এই যে 393 আসতেছে সেটা হচ্ছে আমাদের কি, 393টা হচ্ছে আমাদের এখানে যে বলছে যে কতজনকে যোগ করলে হচ্ছে তাদেরকে সৈন্য সাজানো যাবে, সুতরাং সৈন্য যোগ করতে হবে 393 জন। তারপরে আসা হচ্ছে 16 নম্বর প্রশ্নে।
আমরা যদি 16 নম্বর প্রশ্নে চলে যাই, 16 নম্বর প্রশ্ন বলছে কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করানোর জন্য বর্গাকারে সাজানো হলো। অর্থাৎ এখানে বলে দিচ্ছে একটা স্কুলে 2704 জন শিক্ষার্থী আছে। কতজন? 2704 জন শিক্ষার্থী। তাদেরকে প্রাত্যহিক সমাবেশে, মানে তোমরা যেটাকে অ্যাসেম্বলি বলো, সেই প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। তো এখন প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত? তো তুমি যেহেতু তাদেরকে বর্গাকারে সাজাইতেছ, মানে দৈর্ঘ্য বরাবর যতজন হবে প্রস্থ বরাবর ততজন হবে, এখন বলছে কতজন করে প্রত্যেক সারিতে দাঁড়াতে পারবে। তো তুমি যেহেতু এটাকে বর্গাকারে সাজাবে, তাহলে 2704 এর বর্গমূলই হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। তো তুমি উপরে লিখে নিতে পারো যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 2704 এর বর্গমূল। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 2704 এর বর্গমূল। এখন আসলে আমরা 2704 এর বর্গমূল বের করি। কিভাবে বের করতে পারবো? যদি আমরা 2704 কে জোড়া বানিয়ে ফেলি, 2704 কে আমরা জোড়া বানাবো, এই যে দুইটা দুইটা করে জোড়া বানালাম, তারপর এদিকে একটা খাড়া দাগ দিব, তাহলে আমাদের 27 আসতেছে। প্রথম জোড়াটা কি আসতেছে? 27 আসতেছে। তো 27 কে হচ্ছে কত নিতে পারি? আমরা যদি 4 নেই, 4 4 16, 5 5 25, 6 6 36, তাহলে 5 নিতে পারবো, 5 5 25। তাহলে 27 থেকে 25 বাদ দিলে থাকবে 2, আর এর পরের জোড়াটা নামবে 0 4, অর্থাৎ 204 হয়ে যাইতেছে। তারপর নিয়ম হচ্ছে যে এখানে যে সংখ্যাটা ভাগফলটা পাইছি 5 পাইছি, সেই 5 এর দ্বিগুণ করে দাও। 5 এর দ্বিগুণ করলে কত আসবে? 10 আসবে। তারপরে তোমার কাজ হচ্ছে এখানে এমন একটা অঙ্ক বসাতে হবে। কত? আমরা যদি 3 বসাই, ধরো 103 হয়ে যাবে, আর অঙ্কটা ছিল হচ্ছে 3, গুণ করে দাও। 3 3 9, 3 এ 0 0, 3 এ 3, 309 বড় হয়ে যাইতেছে। আমরা যদি 2 নেই, 102 গুণ 2, 2 দোকানে 4, 2 এ 0 0, 2 কে 2, দেখো আমরা 2 নিলে মিলে যাচ্ছে, যদি 2 নেই মিলে যাচ্ছে, 204 আসতেছে। তাহলে বাক্সের আসতেছে 0। তো বলে দিছে তোমাকে যে প্রত্যেক সারিতে কতজন করে শিক্ষার্থী দাঁড়াতে পারবে, অর্থাৎ প্রত্যেক সারিতে যদি 52 জন করে শিক্ষার্থী দাঁড়াতে পারে, তাহলে হচ্ছে তখন আমাদের যে সংখ্যাটা ছিল 2704 জনকে দাঁড়া করাতে পারবো। তো তুমি এটা অঙ্কটা কিভাবে করবা? তোমার প্রথমে লিখে দিবা যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 2704 এর বর্গমূল। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে কি? 2704 এর বর্গমূল। তারপর 2704 এর বর্গমূল বের করবা, বর্গমূল আসতেছে কত? 52। সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 52 জন। বুঝতে পারছো? আশা করি অঙ্কটাতে সমস্যা হবে না। তারপর আসলে আমরা এরপরের অঙ্কটাতে চলে যাই, 17 নম্বর অঙ্কতে। তা আমরা হচ্ছে 17 নম্বর অঙ্কটাতে যাওয়ার আগে একটু কথা বলি আসো। আমরা হচ্ছে এই যে প্রত্যেকটা অধ্যায়ের উপর প্রত্যেকটা অঙ্ক হচ্ছে সমাধান করে দিচ্ছি তোমাদের জন্য। তো তোমরা যদি সেই সমাধানগুলোকে ধারাবাহিকভাবে একটার পর একটা পাইতে চাও, এবং নতুন নতুন অধ্যায়গুলো আমরা যেগুলো করাচ্ছি সেগুলো সম্পর্কে যদি ধারণা রাখতে চাও, তাহলে হচ্ছে তোমরা আমার স্কুলের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, ওইখানে ফলো করে রাখবা। এবং হচ্ছে ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদের সবার মাঝে এটা ছড়িয়ে দাও। তাহলে হচ্ছে সবাই উপকৃত হতে পারবে, তোমরা উপকৃত হতে পারবে, এবং আমাদের নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তা আসো 17 নম্বর প্রশ্নে কি বলছে? একটা সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায়। দেখো প্রশ্নটাতে একটু একটা কঠিন করছে। এই জায়গাতে দেখো, একটা সমবায় সমিতির যতজন সদস্য আছে, তুমি কিন্তু জানো না কতজন সদস্য ছিল, তো তুমি একটু ধরে নাও যে সদস্য সংখ্যা ছিল কজন বা এক্স জন। 17 নম্বর অঙ্কে যদি আমরা 17 নম্বর অঙ্কে ধরে নাও যে দড়ি সমিতির সদস্য ছিল কজন। দড়ি সদস্য কজন। যেহেতু আমরা জানি না যে সমিতিতে কতজন সদস্য ছিল, আমাদেরকে প্রশ্নে বলেই দিছে একটা সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা চাঁদা হলো ওই সমিতির সদস্য সংখ্যা। এই জন্য আমরা ধরে নিছি সমিতির সদস্য হচ্ছে কজন। এখন একজনে কত টাকা করে চাঁদা দিচ্ছে, দেখো বলে দিছে প্রত্যেকে তত 20 টাকা, প্রত্যেকে তত 20 টাকা। আমরা যদি লিখি যে একজনে চাঁদা দেয়, একজনে চাঁদা দেয়, একজনে কত টাকা চাঁদা দেবে? তত 20, মানে যতজন সমিতিতে সদস্য আছে তাদের 20 গুণ করে। যেহেতু সমিতিতে সদস্য আছে কজন এবং প্রত্যেকে চাঁদা দিবে তত 20, মানে কয়ের 20 গুণ, তাহলে প্রত্যেকে চাঁদা, একজনে চাঁদা দিবে 20 টাকা। এই জায়গাটা একটু খেয়াল রেখো, তোমাকে বলে দিছে যে তত 20 টাকা, মানে যতজন সদস্য ছিল তার 20 করে, অর্থাৎ 20 টাকা করে চাঁদা দিবে একজনে। তাহলে সমিতিতে সদস্য ছিল কজন, সুতরাং কজনে চাঁদা দেবে, কজনে চাঁদা দেয়, ক গুণ 20 এত টাকা।
দেখো এখানে কি আসবে, 20 আসবে, ক এর সাথে ক গুণ করলে হয়ে যাবে ক স্কয়ার, অর্থাৎ 20 ক স্কয়ার টাকা। এবং এই যে এই টাকাটাই হচ্ছে চাঁদার পরিমাণ, মোট যে চাঁদাটা উঠবে এটাই হচ্ছে 20 ক স্কয়ার টাকা। এবং মোট কত টাকা চাঁদা উঠবে সেটা প্রশ্নে বলে দিছে, সেটা হচ্ছে কি 20,480 টাকা চাঁদা উঠতেছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই যে 20 ক স্কয়ার চাঁদা উঠতেছে সেইটাই হচ্ছে 20,480 টাকা, 20,480 টাকা। তারপরে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে 20 সংখ্যাটা আছে, যেহেতু আমরা ক জানি না, ক হচ্ছে সমিতির সদস্য ধরে নিচ্ছে, আমাদের সেই সমিতির সদস্যকে বের করতে বলছে, তাহলে আমরা ক স্কয়ার সমান 20 সংখ্যাটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, 20,480 ভাগ হচ্ছে 20, তো এটা কত আসবে যদি একটু দেখি, ক স্কয়ার, এটা আমরা ক্যালকুলেটরের মধ্যে ভাগটা করে ফেলতে পারি, 20,480 ভাগ হবে 20 দ্বারা, তাহলে ভাগ হচ্ছে 20 দ্বারা, 20,480-কে 20 দ্বারা ভাগ করলে আসতেছে হচ্ছে 1024, কত আসবে 1024 আসবে। এই যে 1024 কিন্তু সমিতির সদস্য না, কারণ হচ্ছে আমাদের এখন হচ্ছে কয়ের উপরে স্কয়ার আছে, কয়ের উপরে বর্গ আছে, সেই কয়ের উপরে বর্গটা যদি আমরা সরিয়ে দেই তাহলে ক সমান আসবে √1024। এই যে এটা স্কয়ারকে ওই পাশে চলে গেলে, এক পাশে স্কয়ার আছে তো অন্য পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, এক পাশে বর্গ আছে অন্য পাশে নিয়ে গেলে বর্গমূল হবে। তো ক স্কয়ার সমান 1024 ছিল, আমরা ক সমান কি লিখতে পারি, √1024 মানে 1024 এর বর্গমূল। তো তুমি এটা সহজে 1024 এর বর্গমূল বের করে নিতে পারো। কিভাবে আমরা যদি একটু দেখি 1024 এর বর্গমূল কত আসে, জোড়া করে ফেলো এভাবে, তারপরে 3 নিতে পারো, 3 × 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, তারপরে জোড়া নাম 24, 3 এর দ্বিগুণ হচ্ছে 6, তারপর 6 এর সাথে কোন সংখ্যা বসালে 124 হয়, যদি আমরা 2 বসাই, দেখো 2 × 2 = 4, 6 × 2 = 12, তাহলে কত আসতেছে 32 আসতেছে। এই যে ক সমান 32 আসতেছে, তার মানে সমিতিতে সদস্য সংখ্যা কতজন ছিল, সমিতিতে সদস্য সংখ্যা ছিল হচ্ছে 32 জন। সমিতিতে কতজন সদস্য ছিল, 32 জন সদস্য ছিল। তারপর আসো আমরা 18 নম্বর প্রশ্নে চলে যাই। কত নম্বর প্রশ্নে যাবো এখন আমরা, 18 নম্বর। আসো 18 নম্বর প্রশ্নে কি বলছে একটু দেখি, কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগা থেকে 36টি গাছ বেশি হয়েছে, অর্থাৎ তোমার কাছে 1800টা গাছ দেওয়া আছে, তোমাকে বলে দিছে এই গাছগুলোকে হচ্ছে বর্গাকারে সাজাবা। কি করবা, বর্গাকারে সাজাবা। তো বর্গাকারে সাজাতে গেলে তুমি যখন সাজানো শেষ হয়ে গেছে, মানে প্রত্যেকটা সারিতে যতটা গাছ ততটা সারি হবে, এভাবে সাজানোর পর দেখলা তোমার কাছে আরো 36টা গাছ বেশি আছে। কি আছে, 36টা গাছ বেশি আছে। এখন বলছে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা। দেখো তোমার কাছে ছিল 1800টা চারা, তোমার কাছে কতটা চারা ছিল, 1800টা চারা ছিল। এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। তোমার কাছে চারা ছিল 1800, তোমার কাছে কতটা চারা ছিল, 1800টা চারা ছিল। এই 1800 চারা কিন্তু তুমি লাগাও নাই, তুমি 36টা গাছ তোমার কাছে এখনো রয়েছে, তাহলে লাগাইছো কয়টা, 36 বিয়োগ করে দাও। 1800 থেকে 36 বাদ দিলে হবে, 0 থেকে 6 বাদ দিলে 4, হাতে আছে 1, 3 একে 4, 0 থেকে 4 বিয়োগ করলে থাকবে 6, হাতে আছে 1, অর্থাৎ 1764টা গাছ তুমি লাগাইছো। তোমার কাছে চারা দিছে 1800টা, ঠিক আছে, তুমি লাগাইছো কয়টা, 1764টা। এবং 1764টাকে হচ্ছে তুমি বর্গাকারে সাজাইছো। তো তুমি লিখে নিতে পারো যে চারা গাছ, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে 1800টা ছিল, এর মধ্যে 36টা বেশি আছে, তাহলে হচ্ছে 1800 বিয়োগ 36, বা আমরা এটা কত পাইছিলাম, আমরা পাইছিলাম হচ্ছে 1800 বিয়োগ 36 হচ্ছে 1764, 1764 এর বর্গমূল। আমরা আশা করি এই লাইনটা বুঝতে পারছি। এখন তোমার কাজ হচ্ছে 1764 যে ছিল সেই 1764 এর বর্গমূল বের করা। আর আমরা 1764 এর বর্গমূল যদি বের করি, 1764 ছিল, কিভাবে বর্গমূল বের করতে পারি, জোড়া বানাও, এই যে এই দুইটা একটা জোড়াবে, এই দুইটা একটা জোড়াবে, তারপর খাড়া দাগ দাও। 17 আগে আমরা লিখতে পারি 4, 4 4 হচ্ছে 16, 17 থেকে 16 বিয়োগ করলে আসবে 1, নামবে 64। তারপর হচ্ছে তোমার কাছে 4 যে সংখ্যাটা আসে সেটা দ্বিগুণ নিয়ে ফেলা, 8। তারপর তুমি কত বসাইতে পারো, 2 বসাইতে পারো, 2 × 4, 8 × 16,
তাহলে শূন্য চলে আসছে। দেখো 42 আসতেছে, 1764 বর্গমূল কত 42, 1764 বর্গমূল কত আসছে 42। তার মানে প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা যে আমরা বলে দিচ্ছি 1764 বর্গমূলই হবে প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা। যেহেতু এখানে বর্গমূল আসতেছে 42, সুতরাং প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা হবে 42। তুমি লিখবা শেষে লাইনে কি লিখবা, সুতরাং প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা 42। আশা করি এটা পারবা। তারপর আসো পরের প্রশ্নে 19 নম্বর অঙ্কে যদি আমরা চলে যাই, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য? অর্থাৎ তোমাকে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। কি করতে হবে? এমন একটা পূর্ণ সংখ্যা বের করতে হবে যে পূর্ণ সংখ্যাটা হচ্ছে 9 দ্বারা ভাগ যাবে, 15 দ্বারা ভাগ যাবে, 25 দ্বারা ভাগ যাবে। প্রশ্নটা বুঝতে পারছো? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এমন একটা পূর্ণবর্গ সংখ্যা বের করবা যেই বর্গ সংখ্যাটা 9, 15, 25 দ্বারা ভাগ যায়। তো তুমি লিখবা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, যেহেতু ক্ষুদ্রতম 9, 15, 25 দ্বারা বিভাজ্য হচ্ছে তাদের লসাগু। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে 9, 15, 25 লসাগু। আমরা এখানে লিখতে পারি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, পূর্ণবর্গ সংখ্যাটি হবে 9, 15, 25 লসাগু। 9, 15, 25 লসাগু। আসলে আমরা 9, 15, 25 লসাগু বের করি। 9, 15, 25 লসাগু। আমরা দেখতেছি এটাকে 3 দ্বারা ভাগ যায়। 3 দ্বারা যদি ভাগ করো কি আসে? 3 3 9 আসে, তারপর 3 5 15 আসে, তারপর 25 ভাগ যাচ্ছে না, তারপর দেখতেছো 5 দ্বারা ভাগ যায়, তাহলে কি আসতেছে? 3 থাকবে, 5 5 আসবে, 5 5 25 আসবে, তারপরে ভাগ যাইতেছে। তো এখানে লসাগু কত? সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু 3 গুণ 5 গুণ 3 গুণ 5 এটা আসতেছে। তো দেখো কত আসতেছে? 3 3 9 গুণ 5 5 25, 25 সাথে 9 গুণ করলে কত হবে? 25 গুণ 9, 5 নং 45 5 হাতে থাকবে 4, 9 দুগুণে 18 এবং 4 22, 225। এই যে 9 সাথে 25 গুণ করলে 225 আসছে। তো আমাদেরকে বলে দিছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি পাচ্ছি? 225 পাচ্ছি। আমরা হচ্ছে 9, 15, 25 লসাগু যখন বের করতেছি 225 পাচ্ছি। এবং আমরা জানি এই যে 225 সংখ্যাটা, দেখো 225 যে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 15 বর্গ করলে 225 হয়। তো এইটাই বলে দিছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য হবে। তারপর আসো একটা প্রশ্ন যদি আমরা দেখি, 20 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটা ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। কি করেছে? একটা ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা 10 গুণ। দেখো প্রশ্নটাতে কি বলছে, প্রশ্নটা যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? 20 নম্বর। তো 20 নম্বর প্রশ্নে বলে দিছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি। তুমি জানো না আসলে কতজন মজুরি নেওয়া হয়েছে, কতজন শ্রমিক নেওয়া হয়েছে সেটা তুমি জানো না। তুমি ধরে নাও শ্রমিকের সংখ্যা ক, শ্রমিকের সংখ্যা কত ধরে নিবা? ক ধরে নিলা তুমি। বলছে যে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হচ্ছে তাদের সংখ্যা 10 গুণ। তাহলে প্রত্যেক শ্রমিকের একজনের দৈনিক মজুরি কত হবে? 10 টাকা হবে। প্রত্যেকের দৈনিক মজুরি একজনের একদিনের মজুরি হচ্ছে কত? 10 টাকা হবে, 10 গুণ করবে। তো তাদের হচ্ছে যতজন শ্রমিক ছিল, তাহলে তাদের মোট কত টাকা হবে একদিনে? ক গুণ 10 না, তাহলে এটা আসবে হচ্ছে 10 ক স্কয়ার। আর এইটা হচ্ছে তাদের একদিনের মজুরি পরিমাণ, এটা হচ্ছে কি তাদের একদিনের মজুরি পরিমাণ, এবং তাদের একদিনের মজুরির পরিমাণ দেওয়া আছে 6250 টাকা। তাহলে তুমি প্রশ্ন মতে লিখতে পারো 10 ক স্কয়ার সমান 6250। তারপর এখানে 10 দ্বারা ওই পাশে নিয়ে ভাগ করে দিবা, তারপর ক এর বর্গমূল বের করে দিবা। তাহলে হচ্ছে তোমরা প্রত্যেক শ্রমিকের সংখ্যাটা, ক এর মানটা পেয়ে যাবা। অর্থাৎ তোমরা যে 17 নম্বর অঙ্কটা করছিলা সেখানে বলে দিছিল দেখো প্রত্যেকে তত 20 টাকা করে পায়, প্রত্যেকে তত 20 টাকা, মানে যতজন শ্রমিক আছে তাদের 20 গুণ হবে। আর এখানে ডাইরেক্ট বলে দিছে, এখানে সরাসরি বলে দিছে যে তাদের সংখ্যার 10 গুণ হবে। বুঝতে পারছো প্রশ্নটা? তারপর আসো 21 নম্বর প্রশ্নে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা যদি একটু দেখি 21 নম্বর প্রশ্নে কি বলছে। 21 নম্বর প্রশ্নে কি বলছে আসো দেখি। দুইটি ক্রমিক সংখ্যা, এখন কত হচ্ছে ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়? ক্রমিক সংখ্যার মানে হচ্ছে সিরিয়াল অনুসারে। ধরো একটা সংখ্যা হচ্ছে 1, 1 এর পরবর্তী ক্রমিক সংখ্যা কত হবে? 2 হবে।
2 এর পরবর্তী ক্রমিক সংখ্যা কত হবে? 3 হবে। মানে সিরিয়াল মেনটেন করে, সিরিয়াল ফলো করে, সিরিয়ালের পরবর্তী যে সংখ্যাটা আসে সেটাকে বলা হয় ক্রমিক সংখ্যা। যেমন যদি তোমাকে বলা হয় 2 এর পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা কত, 2 এর পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা তুমি 6 বলতে পারবে না, কারণ 2 এর পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা মানে এরপর 2 এর পরে জোড় সংখ্যা হচ্ছে 4, 4 এর পরে হচ্ছে 6। তো এখানে বলতে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত? 37। তো তুমি ধরে নাও, একটা ক্রমিক সংখ্যা, প্রথম ক্রমিক সংখ্যা, বা ধরে নাও ক্রমিক সংখ্যা দুইটি, ধরি ক্রমিক সংখ্যা দুইটি হলো ক্রমিক সংখ্যা দুইটি হলো ক্রমিক সংখ্যা দুইটি হলো একটা যদি তুমি ক ধরো, আরেকটা কি হবে? ক যোগ 1 হবে না? একটা যদি ক হয়, ক ধরো তুমি ধরে নিলা, তাহলে এর পরবর্তী সংখ্যাটা ক্রমিক সংখ্যা বলে দিছে, দুইটা ক্রমিক সংখ্যা, তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? ক যোগ 1 হবে। তো এখন তারপরে আবার বলে দিছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দেখো দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ক এর বর্গ এবং ক প্লাস 1 এর বর্গ, তাদের বর্গের অন্তর হচ্ছে 37 হবে। এটা আসলে আমরা এভাবে লিখতে পারবো না, এটা কি লিখতে পারবো না? এভাবে লিখতে পারবো না। এখন কথা হচ্ছে কেন এভাবে লিখতে পারবো না? এখন তুমি দেখো তো, ক এর স্কোয়ার করলে যে মানটা আসবে, ক যোগ 1 এর স্কোয়ার করলে কি বড় আসবে না? তো তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে পারো না, তুমি কি করতে হবে? ছোটটা থেকে বড়টা বিয়োগ না করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা। তো এটা আমরা কিভাবে লিখবো? আমরা হচ্ছে প্রথমে বড়টাকে বর্গ করব, অর্থাৎ ক যোগ 1 আছে সেটাকে বর্গ করব, বর্গ করে বিয়োগ করব পরের সংখ্যাটার বর্গ। দুইটা ক্রমিক সংখ্যা, ক একটা ক্রমিক সংখ্যা, ক যোগ 1 হচ্ছে আরেকটা ক্রমিক সংখ্যা, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগফল 37 হবে। এটা হচ্ছে তোমাকে শর্ত মতে বা প্রশ্ন মতে দেওয়া আছে, এটা হচ্ছে শর্ত মতে দেওয়া আছে। এখন এখান থেকে হচ্ছে তুমি ক এর মানটা বের করতে বলছে বা সংখ্যা দুইটা বের করতে বলছে। তো তুমি এটা থেকে কি লিখতে পারো? এ যোগ বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, এটা কি পড়ে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আশা করি ক্লাস 6 পড়ে আসছো, ষষ্ঠ শ্রেণীতে তোমরা সূত্রটা পড়ে আসছো। ক যোগ 1, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এর 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটা এরকম হবে, ক স্কোয়ার যোগ 2 ক, 2 ক যোগ হচ্ছে 1, 1 স্কোয়ার মানে 1 মাইনাসের ক স্কোয়ার সমান হচ্ছে 37। দেখো এখান থেকে কি লেখা যায়, এই যে ক স্কোয়ার, এই যে বিয়োগের ক স্কোয়ার, এটা এবং এটা কাটাকাটি চলে যায়, বাদ চলে যায়, থাকতেছে 2 ক যোগ 1 সমান হচ্ছে 37। দেখো তুমি এটাকে এভাবে লিখতে পারো কিনা, 2 ক সমান 37 বিয়োগের 1, যেহেতু 1 যোগ আকার আছে এই পাশে, ওই পাশে নিলে কি হয়ে যাবে? বিয়োগ আকারে হয়ে যাবে, তাহলে 37 বিয়োগ 1। তারপর এটাকে লিখতে পারো 2 ক সমান হচ্ছে 36, ক সমান লিখতে পারো 36 ভাগ 2, যেহেতু 2 এই পাশে গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং ক সমান আমরা কত লিখতে পারি? দেখো 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 আসবে। এই যে ক হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা, তোমাকে বলে দিছে সংখ্যা দুইটা বের করতে, সংখ্যা দুইটা বের করতে, তাহলে প্রথম সংখ্যা আমরা কত পাইছি? 18 পাইছি। প্রথম সংখ্যা যেহেতু 18 হয়েছে, পরবর্তী সংখ্যা কি হবে? 19 হবে, পরবর্তী সংখ্যা কি হবে? 19 হবে। ক হচ্ছে প্রথম সংখ্যা মানে 18 পাইতেছি আমরা ক এর মান, পরবর্তী সংখ্যা কি হবে? ক যোগ 1 মানে 18 যোগ 1, সুতরাং 19 হবে। সুতরাং সংখ্যা দুইটি হলো 18 এবং 19। আশা করি তোমরা আজকে আমরা যে 21 পর্যন্ত যে অঙ্ক করেছি, 15 থেকে 21 পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেগুলো তোমরা বুঝতে পারছো। তো তোমরা হচ্ছে অঙ্কগুলো খাতায় লিখো, করো এবং তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আমার স্কুলের নাম সবার কাছে ছড়িয়ে দাও। ধন্যবাদ তোমাদের সবাইকে পাশে থাকার জন্য।